আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে রয়েছি আমি সেলিনা আখতার। মূল সংবাদে যাবার আগেই শুরুতে জানিয়ে দেব আজকের প্রধান শিরোনাম। করোনা ভাইরাসের প্রভাবে উন্নত দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যের অর্থনীতি সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হতে পারে, সতর্ক করেছে ওইসিডি। বর্ণবাদের শিকার হওয়ার কথা জানালেন চ্যান্সেলর ঋষি সুনাক। এবং বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৩ লাখ, মারা গেছেন ৪,১৩,৭৩১ জন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। করোনা ভাইরাসের প্রভাবে উন্নত দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যের অর্থনীতি সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হতে পারে বলে সতর্ক করেছে অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়ন সংস্থা, সংক্ষেপে ওইসিডি। সংস্থাটির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ২০২০ সালে যুক্তরাজ্যের অর্থনীতি ১১.৫% সংকুচিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা জার্মানি, ফ্রান্স, স্পেন এবং ইতালির মতো দেশগুলোর চেয়ে বেশি সংকোচন। যদি ভাইরাসের প্রাদুর্ভাব যুক্তরাজ্যে দ্বিতীয় দফা ছড়িয়ে পড়ে, সেক্ষেত্রে দেশটির অর্থনীতি ১৪% সংকুচিত হতে পারে, আর এটি বিশ্ব অর্থনীতিতে একটি দীর্ঘমেয়াদী সংকটের ছায়া ফেলবে বলছে সংস্থাটি। এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন লকডাউন শিথিলের অংশ হিসেবে আগামী শনিবার থেকে ইংল্যান্ডে একা বসবাসকারী প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা নিজের বাসা ছাড়াও তাদের প্রিয়জনদের বাসায় রাত্রি যাপন করতে পারবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ নম্বর ডাউনিং স্ট্রিট জানিয়েছে, নিঃসঙ্গতা মোকাবেলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে সরকারের একজন প্রভাবশালী প্রাক্তন উপদেষ্টা অধ্যাপক নীল ফার্গুসন বলেছেন, যে সময় লকডাউন চালু করা হয়েছে তার এক সপ্তাহ আগে লকডাউন চালু করা হলে যুক্তরাজ্যে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা বর্তমান সংখ্যার চেয়ে অর্ধেকে সীমাবদ্ধ রাখা যেত। Particularly those who live by themselves, who are lonely and struggling with being unable to see friends and family. So from this weekend, we will allow single adult households, so adults living alone or single parents with children under 18, to form a support bubble with one other household. Unfortunately, we cannot advise anyone who is shielding to form a support bubble at this stage, given their particular vulnerability to the virus. However, I want to say I know how hard it is for those of you who are shielding. The epidemic was doubling every 3 to 4 days before lockdown interventions were introduced. So had we introduced lockdown measures a week earlier, we would have reduced the final death toll by at least a half. যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড পুলিশ হেফাজতে মৃত্যুর পর বিশ্বজুড়ে ব্যাপক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্যের বিভিন্ন শহরেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন দেশে বর্ণবাদ নিয়ে মুখ খুলতে শুরু করছেন অনেকেই। এরই মধ্যে যুক্তরাজ্যের চ্যান্সেলর ঋষি সুনাক স্কাই নিউজের সাথে এক সাক্ষাৎকারে নিজে বর্ণবাদের শিকার হওয়ার কথা জানালেন। সাক্ষাৎকারে তিনি বলেন, বর্ণবাদের মতো বিদ্বেষ ছড়ানোর বিষয় খুব কমই আছে। তিনি বলেন, ব্ল্যাক লাইভস ম্যাটার প্রতিবাদে যারা শান্তিপূর্ণভাবে অংশ নিয়েছেন তাদের প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন, ভাঙচুর বা সহিংসতার মাধ্যমে পরিবর্তন আসে না। তিনি আরো বলেন, একজন ব্রিটিশ এশিয়ান হিসেবে আমি অবশ্যই জানি ব্রিটেনে বর্ণবাদের অস্তিত্ব বিদ্যমান। এজন্য মানুষ বিচলিত, ক্ষুব্ধ, তারা পরিবর্তন দেখতে চায় বলেও মন্তব্য করেন তিনি। এর আগে প্রধানমন্ত্রী বরিস জনসন বর্ণবাদ রুখতে যুক্তরাজ্যের আরো করণীয় রয়েছে বলে স্বীকার করেন। Have you experienced racism yourself, and do you understand the anger a lot of people from that unity affair? Absolutely, I have. Growing up, it stings in a way that very few other things have stung me. But the things that might have happened to me many years ago when I was a kid, I think are thankfully things that would not happen to me today, and that's because of the progress that our society and our country has made, and it's something that I'm very proud of as a country. But notwithstanding that, of course, there's always work to do. As I said, our story is not finished, but there's ways to bring about that change, and I have enormous respect for those who are doing that in a reasonable way that is not causing violence, but recognising the issues at stake.
বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৩ লাখ ছাড়িয়েছে। আজ বুধবার আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটার্স এই তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, করোনা ভাইরাস বৈশ্বিক মহামারীতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ৭৩,২৩,৭৬১ জন। এর মধ্যে ৪,১৩,৭৩১ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছেন ৩৬,০৩,৮৯৩ জন। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবে প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। এদিকে যুক্তরাজ্যে করোনা ভাইরাসে আজ বুধবার ২৪৫ জন প্রাণ হারিয়েছেন। এর আগে গতকাল মঙ্গলবার এই সংখ্যা ছিল ২৮৬ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৪১,১২৮ জনে দাঁড়ালো। এই মৃত্যুর পরিসংখ্যান হাসপাতাল ও হাসপাতালের বাইরের সংখ্যা যুক্ত করা হয়েছে। এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার জানিয়েছে, করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১,০০৩ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২,৯০,১৪৩ জনে দাঁড়িয়েছে। জাতি বৈষম্য দূর করতে মার্কিন আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা। তারা বলছেন, বেশ কিছু আইন আছে যেগুলো নিপীড়নের সুযোগ তৈরি করে। শেষকৃত্য অনুষ্ঠান শেষে তার মায়ের পাশেই সমাহিত করা হয় জর্জ ফ্লয়েডকে। বিস্তারিত দেখুন রিপোর্টে। ঘোড়ায় টানা ধবধবে সাদা চেরিয়ট, তার মধ্যে জর্জ ফ্লয়েডের ওক কাঠের নির্মিত উজ্জ্বল কৃষ্ণ কফিন। রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা হাজার মানুষের ভালোবাসায় সিক্ত হতে হতে হিউস্টন মেমোরিয়াল গার্ডেনের দিকে এগিয়ে যায়। ওই গার্ডেনে মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হন জর্জ ফ্লয়েড। গাত্রবর্ণই যার একমাত্র অপরাধ ছিল, যে কারণে তাকে মরতেই হলো। হিউস্টনের ফাউন্টেন অব প্রেইজ চার্চে ফ্লয়েডের শেষকৃত্যে উপস্থিত হন রাজনৈতিক নেতা ও সেলিব্রিটি সহ ৫ শতাধিক মানুষ। শেষকৃত্যপূর্ব অনুষ্ঠানে মানবাধিকার সংগঠনের নেতা আল শার্পটন বলেন, ফ্লয়েডকে অপ্রয়োজনীয় মনে করে পৃথিবী তাকে ছুঁড়ে ফেলে দিল, কিন্তু ঈশ্বরের কাছে কেউ অপ্রয়োজনীয় নন। তিনি তাকে তুলে নিয়েছেন, বানিয়েছেন পৃথিবীর বর্ণবাদ বিরোধী যুদ্ধের প্রতীক। জর্জ ফ্লয়েড ফেলে দেয়া পাথরের মতো। ভবন নির্মাতারা তাকে অপ্রয়োজনীয় ভেবে ফেলে দিল। তারা তাকে কাজে নিতে চাননি, খেলায় নিতে চাননি। তাকে মানুষের মর্যাদায় ভাবতে পছন্দ করেনি, কিন্তু ঈশ্বর তাকে ভালোবেসে তুলে নিলেন আর তাকে বানালেন বর্ণবাদ বিরোধী যুদ্ধের প্রধান প্রতীক, যার কারণে বর্ণবাদহীন এক নতুন পৃথিবী রচনার আন্দোলন চলছে বিশ্বজুড়ে। অনুষ্ঠানে অবিচারের প্রতিকার চান ফ্লয়েডের পরিবারের সদস্যরা। যেসব আইন নিপীড়নের সুযোগ করে দেয় তার সংস্কার চান তারা। অশ্রু সজল ফ্লয়েডের ছোট ভাই ফিলোনাস ফ্লয়েড বলেন, তার বড় ভাই পুলিশের হাঁটুর নিচে পড়ে যখন একটুখানি শ্বাসের জন্য প্রাণপণ চেষ্টা করছিলেন, মা মা বলে চিৎকার করছিলেন, তার কান্নায় কেউ কান দেয়নি। পুলিশ তাকে মানুষ ভেবে মারেননি। যুক্তরাষ্ট্রের কালোরা মানুষের মর্যাদা নেই বলে তিনি তার পরিবর্তনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। পুলিশের হাঁটুর নিচে আমার বড় ভাই শ্বাসকষ্টের জন্য চিৎকার করছিলেন, প্লিজ প্লিজ, আমি শ্বাস নিতে পারছি না। পুলিশ তার কান্না শোনেনি। তখন তিনি মা মা বলে আর্তনাদ করে ওঠেন। আমরা সবাই জানি আমার মা কোথায়। তিনি শুয়ে আছেন গার্ডেনে। সেখান থেকে তিনি হাত বাড়ান, বাবা এই যে এখানে আমি, আসো আমার কোলে। তাকে আজ আমরা মায়ের কাছে ফিরিয়ে দেব। মোয়াজ্জেম হোসেন, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। এদিকে করোনা ভাইরাস মোকাবেলায় যুক্তরাজ্যের সরকারের পক্ষ থেকে প্রতিদিনই সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশের সাধারণ জনগণের কাছে বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ 10 ডাউনিং স্ট্রিটে ভার্চুয়াল সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। দর্শক, চলুন দেখে আসি সংবাদ সম্মেলনের কিছু অংশ। The specific measures I'm about to set out apply in England only. First, on retail, shops. This has been the most challenging period for shops and high streets in our history. Never before have all shops been ordered to shut in this way. It's now been 82 days since we asked these shops to close their doors, and I know the toll this has taken, which is why I am so pleased that, as the Business Secretary confirmed yesterday, we can now allow all shops to reopen from Monday. It's vital that establishments should ensure they're meeting COVID-secure guidelines before they reopen.
That way we can keep staff and customers safe while we get retail going. লন্ডনের ডকল্যান্ডসের জাদুঘরের বাইরে থেকে দাস ব্যবসায়ী রবার্ট মিলিগানের মূর্তি অপসারণ করা হয়েছে। এর আগে মেয়র সাদিক খান লন্ডনের ভাস্কর্য ও সড়কের নামের একটি পর্যালোচনার ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেন, দাস প্রথা সংশ্লিষ্ট সবকিছু সরিয়ে ফেলা হবে। বিবিসি জানিয়েছে, রোববার ব্রিস্টলে বর্ণবাদ বিরোধী বিক্ষোভকারীরা দাস ব্যবসায়ী এডওয়ার্ড কনস্টনের একটি ভাস্কর্য ভেঙে ফেলেন। দ্য কোনাল অ্যান্ড রিভার ট্রাস্ট জানিয়েছে, স্থানীয় লোকজনের ইচ্ছার স্বীকৃতিস্বরূপ মিলিগানের ভাস্কর্য সরিয়ে নেওয়া হয়েছে। একটি ক্রেন দিয়ে বেদি থেকে যখন ভাস্কর্যটি সরিয়ে নেওয়া হচ্ছিল, স্থানীয় লোকজন তখন হাততালি দিয়ে উল্লাস প্রকাশ করতে দেখা গেছে। ডকল্যান্ডসের জাদুঘর জানায়, ব্রিটেনের বিখ্যাত দাস ব্যবসায়ীর ভাস্কর্য ছিল এটি। জ্যামাইকায় তিনি 526 জন দাসের মালিক ছিলেন। এসব দাস তার সুগার প্ল্যান্টেশনে কাজ করতেন। চিনি ছাড়া কফি ও জাহাজের ব্যবসা ছিল তার। জাদুঘরের বাইরের প্রাঙ্গণে মূর্তিটি বহু বছর ধরে অস্বস্তিকরভাবে দাঁড়িয়েছিল বলে জানান জাদুঘর কর্তৃপক্ষ। 1746 সালে স্কটল্যান্ডে জন্ম নেওয়া ধনাঢ্য রবার্ট মিলিগান ছিলেন সে সময়ের নামকরা দাস ব্যবসায়ীদের একজন। মিলিগানের মৃত্যুর পর 1813 সালে জাদুঘরের সামনে তার ওই ভাস্কর্য স্থাপন করা হয়। লাইম হাউসে একটি সড়কেরও নামকরণ করা হয়েছে মিলিগানের নামে। লক্ষণ নেই এমন রোগী থেকে করোনা ভাইরাস সংক্রমণ কতটা ছড়ায় তা এখনো একটি বড় অজানা হয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন বিজ্ঞানী। গতকাল মঙ্গলবার তিনি কথা বলেন। এর আগে গত সোমবার সংস্থাটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তা মারিয়া ভ্যান কেরখোভ এক সংবাদ ব্রিফিংয়ে বলেছিলেন, উপসর্গহীন রোগীদের মাধ্যমে করোনা ছড়ানোর ঘটনা বেশ কম। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। করোনা ভাইরাস ছড়ানোর ক্ষেত্রে উপসর্গহীন রোগীরা বড় ধরনের উদ্বেগ সৃষ্টি করেছেন। যেহেতু এই রোগীদের মধ্যে উপসর্গ দেখা দেয় না, ফলে সঠিক প্রক্রিয়ায় আইসোলেশন ও কোয়ারেন্টাইন বাস্তবায়ন কঠিন হয়ে পড়ে এতদিন, এমনটাই বলছিলেন গবেষকরা। সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই বিজ্ঞানী বলেছিলেন, উপসর্গহীন রোগীদের মাধ্যমে করোনা ছড়ানোর ঘটনা বেশ কম। বিভিন্ন দেশ থেকে আসা তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এই চিত্র দেখা গেছে। লন্ডনের ঐতিহ্যবাহী ইম্পেরিয়াল কলেজ স্বল্প মূল্যের করোনা ভাইরাসের টিকা উদ্ভাবনের জন্য কাজ করছে। আরএনএ প্রযুক্তির এই টিকার মানব শরীরে পরীক্ষা শুরু হবে 15 জুন। ইতিমধ্যে পশুদের শরীরে ভ্যাকসিন পরীক্ষায় সফলতা এসেছে। এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় জানিয়েছে, যুক্তরাজ্য সহ বিশ্বের নিম্ন আয়ের দেশগুলোতে এই টিকা পৌঁছে দেওয়া হবে। গবেষকরা জানিয়েছেন, গত 2 মাসে ল্যাবরেটরিতে পশুদের শরীরে এই আরএনএ ভ্যাকসিনের ট্রায়ালে সাফল্য এসেছে। এবার মানুষের শরীরে ভ্যাকসিনের প্রয়োগ করতে চান তারা। সরকারি অনুমোদনেই প্রাথমিক পর্যায়ে 300 জনের শরীরে ওই ভ্যাকসিন ইনজেক্ট করা হবে। আগামী 15 জুন থেকে শুরু হবে মানুষের শরীরের ভ্যাকসিনের ট্রায়াল। এই রিপোর্ট সন্তোষজনক হলে অক্টোবরে প্রায় 6000 জনের উপর ভ্যাকসিন ট্রায়ালের বৃহত্তর কর্মসূচি নেওয়া হবে। দর্শক, এবার খেলার খবর। ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। করোনা ভাইরাস বিরতির পর এই সিরিজ দিয়েই মাঠে ফিরতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। কোভিড-19 পরীক্ষায় সব ক্রিকেটার নেগেটিভ আসার পর অ্যান্টিগা থেকে স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় একটি চার্টার ফ্লাইটে রওনা দেয় ওয়েস্ট ইন্ডিজ দল। পরদিন সকালে ক্যামনচেস্টারে পৌঁছায় জোসাল হেল্ডারের নেতৃত্বাধীন দলটি। থাকবেন ওল্ড ট্রাফোর্ডে। সেখানে জীবাণুমুক্ত পরিবেশ থেকে 3 সপ্তাহ অনুশীলন করবেন তারা। ওল্ড ট্রাফোর্ড থেকে প্রথম টেস্ট খেলতে ক্যারিবিয়ানরা 3 জুলাই যাবেন সাউদাম্পটনে। আগামী 8 জুলাই সেখানে শুরু হবে প্রথম টেস্ট। ওল্ড ট্রাফোর্ডে 16 ও 24 জুলাই শুরু হবে পরের 2 টেস্ট। সব ম্যাচই হবে দর্শক শূন্য স্টেডিয়ামে। এই প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ হতে যাচ্ছে জীবাণুমুক্ত পরিবেশে। ম্যাচগুলো হবে ক্লোজ ডোর বা দর্শকবিহীন মাঠে, এমনটাই ঘোষণা দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড।
করোনা ভাইরাস প্রাদুর্ভাবে স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবে যেখানে অন্যান্য ডাক্তাররা চেম্বার বন্ধ রেখেছেন, সেখানে জীবনের ঝুঁকি নিয়ে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আনাচে কানাচে মাঠ পর্যায়ে করোনা আক্রান্ত রোগীদের সেবাদান করে যাচ্ছেন গোলাপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাক্তার শাহিন। চিকিৎসা সেবার অনন্য নজির স্থাপন করা এই ডাক্তারকে নিয়ে আরো জানাচ্ছেন আমাদের গোলাপগঞ্জ প্রতিনিধি মাহবুবুর রহমান চৌধুরী। আপনার বাসায় আমি যাইতেছি, এটা তো কিছু হবে না, কারণ এইটা ভুল ধারণা যে করোনা রোগীর বাড়ি গেলে করোনা হইব, এরকম কিছু না। আপনাদের কোনো কিছু লাগলে আপনারা যোগাযোগ করবেন আমাদের নাম্বারে। ডাক্তার শাহিন এক আলোচিত নাম। বর্তমান প্যান্ডেমিক পরিস্থিতিতে সিলেটের গোলাপগঞ্জে ডাক্তার শাহিনকে এখন এক নামে চিনে সবাই। রোগী শনাক্ত হওয়ার পর থেকে রোগীর বাড়ি লকডাউন ঘোষণা, কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা সেবা দেওয়া এবং নিয়মিত ফলো আপ করে সামনের সারিতে থেকে পরিস্থিতির মোকাবেলা করছেন গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শাহিনুর ইসলাম শাহিন। গোলাপগঞ্জ উপজেলাও আমরা সংক্রমিত যেহেতু হয়ে গিয়েছে, কমিউনিটি ট্রান্সমিটেড, সেহেতু আমরা খুব চিন্তিত। এর মধ্যে আমরা অনেক শক্তভাবে এবং অনেক পরিকল্পনা মোতাবেক আমরা চলছি, যার কারণে আমরা মনে করছি যে আমাদের গোলাপগঞ্জ আস্তে আস্তে জিরোতে চলে আসবে, শূন্যের কোটায়। ডক্টর মনীষী চৌধুরী স্যার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উনি আমাকে যথেষ্ট রকম সাহায্য করছেন। করোনাকে বয় না করে উনি সাহসের সাথে এগিয়ে যাচ্ছেন, আমরা তাকে ধন্যবাদ জানাই এবং তার সুস্বাস্থ্য ভালো থাকুক এই কামনা করি। খোঁজ খবর নিচ্ছেন, করোনা রোগীদেরকে পরামর্শ দিচ্ছেন, সেবা দিচ্ছেন, তিনি হচ্ছেন ডাক্তার শাহিনুর ইসলাম শাহিন। আক্রান্ত রোগী এবং নিয়মিত চেম্বার এবং হাসপাতালের সেবা দিয়ে তিনি গোলাপগঞ্জের মানুষের কাছে আজীবন স্মরণীয় হয়ে থাকেন। ডাক্তার শাহিন 3 সন্তানের জনক। নিজের জীবন ও পরিবারের স্বাস্থ্য ঝুঁকি থাকা সত্ত্বেও করোনা আক্রান্ত রোগীদের সেবাদানের বিষয়টিকে কিভাবে দেখছেন জানতে চাইলে এটিকে মানব সেবা ও সংসার জীবনের ত্যাগ বলেই মেনে নিয়েছেন ডাক্তার শাহিন ও ওনার সহধর্মিনী। উনি রোগীদের সেবা দিয়ে যাচ্ছে, করোনা রোগীদের এই মহামারীর সময় এত ঝুঁকিপূর্ণ কাজ করছে, রোগীদের বাড়ি বাড়ি যে উনি চিকিৎসা দিচ্ছে, ওষুধপত্র দিয়ে আসছে, তাদের খোঁজ খবর নিচ্ছে, প্রতিনিয়ত এই সমস্ত কাজের সাথে উনি জড়িত, যেহেতু উনি একজন ডাক্তার, মানুষের সেবায় নিয়োজিত। আপনারা সকলে ওনার জন্য দোয়া করবেন। করোনা আক্রান্ত রোগীদের সেবাদানে যে অবদান রেখেছেন ডাক্তার শাহিন, তা আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে গোলাপগঞ্জবাসী। মাহবুবুর রহমান চৌধুরী, এনটিভি গ্রুপ, গোলাপগঞ্জ, সিলেট। নবীগঞ্জ পৌরসভার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী আবুল কাশেম চৌধুরী, আবু ইউসুফ চৌধুরী, মুক্তাদির চৌধুরী, আব্দুল মুমিন চৌধুরী ও ইকবাল চৌধুরীর পরিবারের উদ্যোগে ভয়াবহ করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকার জন্য নবীগঞ্জ থানা কমপ্লেক্সে জীবাণুনাশক টানেল প্রদান করা হয়। এ সময় টানেল উদ্বোধন করেন হবিগঞ্জ 1 আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনেয়াজ মিলাদ। নবীগঞ্জ থেকে আমাদের সহকর্মী মহিবুর রহমান চৌধুরী তসনু জানান, মঙ্গলবার দুপুরে এই টানেলের উদ্বোধন করা হয়। ফয়রুল বশর চৌধুরী ও ওহি দেওয়ান চৌধুরীর তত্ত্বাবধানে নবীগঞ্জের 4 প্রবাসীর সৌজন্যে জীবাণুনাশক টানেলটি নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ কুমার পাল, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুর রহমান, ইনাদগঞ্জ পুলিশ ফাঁড়ির পরিদর্শক শামস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ মিলু, আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, কুরশি ইউপি চেয়ারম্যান আলী আহমেদ মুসা সহ থানা পুলিশের ফোর্স। টানেল উদ্বোধনের শুরুতেই দেশ ও করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন গাজী মোহাম্মদ শাহনেয়াজ মিলাদ এমপি। বিশেষ করে এখানে আজকের এই চ্যানেল যেটা দিয়েছেন জীবাণুনাশক, তারা পারিবারিকভাবে কাশেম, আমার খয়রুল, তারা মিলে সবাই মিলে ভাইরা মিলে দিয়েছেন। এটা তাদের জন্য দোয়া করি, তাদেরকে ধন্যবাদ জানাই। আর তারা আল্লাহ তাআলা হেফাজত করুন। আমাদের যে প্রবাসী ভাইরা যেভাবে এগিয়ে এসেছেন, আমাদের প্রবাসীবৃন্দ পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যেভাবে এগিয়ে এসেছেন, এভাবে আমি সকলকে আহ্বান জানাবো যে আমাদের বাংলাদেশের অর্থাৎ নবীগঞ্জের উন্নয়নের জন্য, নবীগঞ্জের যে করোনা প্রতিরোধে আমরা যে একসাথে কাজ করতেছি, তারা যাতে সবাই একসাথে এগিয়ে আসে। আমাদের সবার জন্য প্রতিদিন থানায় যারা আইনগত প্রতিকার চাইতে থানায় আসেন এবং আমরা তাদের সাথে এই কাজগুলো করি। আমাদের সবার নিরাপত্তার জন্য জীবাণুনাশক এই টানেলটা বসানো হয়েছে। দর্শক, সংবাদ শেষ করব, তবে তার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি আজকের প্রধান শিরোনাম।
করোনা ভাইরাসের প্রভাবে উন্নত দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যের অর্থনীতি সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হতে পারে, সতর্ক করেছে OECD। বর্ণবাদের শিকার হওয়ার কথা জানালেন চ্যান্সেলর ঋষি সুনাক। এবং বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৩ লাখ, মারা গেছেন ৪,১৩,৭৩১ জন। দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.europentv.com। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।